যে কোনো ধাতু তা সে যতই ছোট হোক না কেন, কাগজের টুকরোর কাছে তার ওজন সবসময় বেশি থাকে। আর যদি ধাতুর সঠিক মূল্য পাওয়া যায়, তাহলে কাগজের ওজন থেকে ধাতুর ওজন অনেক বেশি বা তার সমতুল্য হয়ে যায়। আমি বুঝলাম না। পরের বার যেন ওজনটা বেশি হয়। পরের সপ্তাহে দেখা হবে। আগামী সপ্তাহে? আগামী সপ্তাহে নয়, আর কখনোই না। সবসময় পুলিশ দাঁড়িয়ে থাকে এখানে। আর আপনাদেরকে পুলিশ কেন খোঁজে? কতবার জিজ্ঞাসা করেছিলাম যে এই ভাঙাচোরা গয়নাগুলো কোথা থেকে আনো, কখনোই কিছু বলনি। আর সত্যি বলতে এখন আমার ভয় করছে। এখন আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। এই টুকরো গয়না কোথা থেকে আসে। আর বেশিরভাগ দিনই আপনাকে নিউজ চ্যানেলে দেখায়। আমি এসব ঝামেলায় পড়তে চাইনি। ঠিক আছে, এটাই শেষবার। এরপরে আর আমাদের মধ্যে কোনো দিনা পাওনা থাকবে না। এই সমস্যা থেকে তোমাকে পুরোপুরি মুক্ত করে দেব। ছবি তোলা হয়েছে? ফরেনসিক্স ডেকেছো? গলা কেটে হত্যা করা হয়েছে। হ্যাঁ স্যার, এই মার্ডারটা ওই গ্রুপটাই করেছে। এর বিষয়ে আর কোনো ইনফরমেশন? হ্যাঁ স্যার, এরা ছোটখাটো চুরি করে। শহরে একটা ছোট দোকান আছে। তার মানে এরা এদের চুরি করার সোনা গয়না শ্যাকরার দোকানে বেচে। এদের অপারেট করার আরও একটা উপায় আছে। প্রথমে এরা বাড়িতে লুটপাট চালায়, আর তারপর ছোটখাটো শ্যাকরার দোকানে ডিলটা করে। এক কাজ করো, তুমি আশপাশের সব খোঁচরকে অ্যাক্টিভেট করে দাও। কাউকে সন্দেহজনক মনে হলে যেন জিজ্ঞাসাবাদ করে। হ্যাঁ স্যার। অন্য কারোর বাড়ি লুটপাট করবার আগে, কাউকে খুন করার আগে এদের কাছে আমাদের পৌঁছতে হবে। চুড়ি নিয়ে এসেছি, কাঠের, কাচের, প্লাস্টিকের চুড়ি। লাগবে তোমার? ওয়াও, কি সুন্দর চুড়িগুলো। আমি নেব। আপনি আপনি ভিতরে আসুন। হ্যাঁ, কি হয়েছে? কে এসেছে? কে? বাবা চুড়ি বিক্রি করতে এসেছে, আমি কিনবো। হ্যাঁ, দরজায় দাঁড়িয়ে দেখ আর কিনে নে। অচেনা লোককে ভেতরে ঢোকাস না, তুই জানিস তো। ঠিকই তো বলছে তোমার বাবা, অচেনা মানুষকে বাড়িতে ঢোকানো উচিত না। কোনো ব্যাপার না, আমি তোমাকে এখানেই দেখাচ্ছি। এই দেখো, দেখো তোমার যেটা পছন্দ হবে সেটা পরে দেখো, ঠিক আছে? আচ্ছা শোনো না, এক গ্লাস জল পাবো গো? সেই সকালে বেরিয়েছি, খুব জল পিপাসা পেয়েছে। কিন্তু আমি কি করে? কোনো ব্যাপার না, তুমি দেখো না চুড়িগুলো, আমি ভেতরে গিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? না না, আপনি বসুন এখানে। মা, হ্যাঁ একটু জল নিয়ে এসো না। আচ্ছা শোনো না, তোমার বাড়িতে কে কে আছে? মা, বাবা, ঠাকুমা, দাদু আর আমি। মহারানী, এই নিন। মা আমার লাগবে না, ওকে দাও। আপনিও দেখুন না চুড়ি। না না বাবা, এখন তো একদম সময় নেই। কিচেনে অনেক কাজ, আর আছে তো আমার সোনা মেয়ে, আমার জন্য পছন্দ করে নেবে। পছন্দ হয়েছে? কিন্তু আমার চুড়ির তো সাইজই পাচ্ছি না। কোনো ব্যাপার না, আমি আবার আসবো, তোমার হাতের সাইজের নিয়ে আসবো, তখন সেখান থেকে পছন্দ করে নিও। ঠিক আছে। কি হয়েছে? ঠাকুমা পড়ে গেছে মনে হয়। ও হ্যালো, বাড়ির মধ্যে কি করছেন আপনি? আসলে আমি কি আমি 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 কি? খুব জোরে আওয়াজ হলো ভেতর থেকে, আর আপনার মেয়ে আর বউ দৌড়ে চলে গেল। তাই আমি ভাবলাম যে কিছু হয়তো হয়েছে, তাই শুধু সাহায্যের জন্য। কোনো সাহায্যের দরকার নেই, আপনি বেরোন। হ্যাঁ আমি যাচ্ছি।
মা, আজকে রাতের প্ল্যানটা কি? দেখছি কি করা যায়, কিছু একটা তো করতেই মা হবে। জুস। তুই ঠিক বলছিস তো? ওই বাড়িতে কেউ থাকে না? হ্যাঁ মা, বৌমা, খিটখিটে বাবা, দাদু, দিদা, নাতনি, ব্যাস। আমি তোকে আবার মনে করিয়ে দিচ্ছি, তুই কিন্তু ওই বাড়িতে পুরোপুরি ঢুকিসনি। এরপরেও জোর গলায় বলছিস যে বাড়িতে 5 জনই থাকে। মা আমি সত্যিই জানি। তাহলে ঠিক আছে, ওই বাড়িতে আজ রাতেই আমরা যাব। মা, এবারের চুরির টাকায় কিন্তু আমাকে বেশি ভাগ দিতে হবে। এই কিছুদিন হলো বিয়ে হয়েছে আমার, অনেক দায়িত্ব আমার। আগে কাজের দায়িত্ব পালন কর, তারপর বউয়ের আঁচল ধরিস। কে কতটা ভাগ পাবে সেটা আমি ঠিক করব, আর এরপরেও আমিই ঠিক করব। যদি আমার বাড়িতে আমার সঙ্গে থাকতে কারোর অসুবিধা হয়, তাহলে বাড়ির দরজা খোলা আছে। এই পুটলিটা আছে, যতটা ভাগ নেওয়ার নাও আর যাও। এটা কোনো বাড়ি নাকি? এটা তো জেল। নিয়ম কানুন তো জেলে হয়, বাড়িতে না। জানি না কবে এই নরক থেকে বেরোতে পারবো। সব কিছু কাজ তোমার মাকে জিজ্ঞেস করে করতে হয়। আজকে ওই পুটলিটা নিয়ে বেরিয়ে যেতে পারলে খুব ভালো হতো। জানো তো তুমি কত টাকা ছিল ওতে? এই নরক থেকে বেরিয়ে একটা বাড়ি বানাতাম, আমাদের একটা নিজস্ব দল বানাতাম। কিন্তু তুমি ছাড়ো, মায়ের থেকে আলাদা হতে বললেই না তোমার তো একেবারে মাথা ব্যথা ধরে যায়। এইভাবেই কি সারা জীবনটা কাটাতে চাও? কবে বেরোবে মায়ের আঁচল থেকে? তোমার থেকে লাখ গুণ সতর্ক, চালাক এবং বুদ্ধিমান তোমার ছোট ভাই ওই বিজয়। দেখবে একদিন তোমাকে আর তোমার মাকে ছেড়ে ও চলে যাবে এবং নিজের একটা দল তৈরি করবে এবং উন্নতি করবে অনেক। আর তুমি থাকবে এখানেই পড়ে থাকবে তোমার মায়ের বিশ্বস্ত কুকুর হয়ে। তুই আর তোর এই মুখটা দুটোকে সামলে রাখ। আমি যে কাজ করি না আর যতটা সহজে করি, এই সবটাই কিন্তু ওনারই জন্য। উনি যদি চিন্তা করা বন্ধ করে দেন না, তাহলে আমরা সবাই না খেয়ে মরবো। আমার মায়ের দেখানো রাস্তাতে আমার চলতে কোনো রকম কোনো আপত্তি নেই। আর দ্বিতীয়বার যদি তুই তোর এই বাজে মুখটা দিয়ে আমার কান ভাঙানোর চেষ্টা করিস না, তাহলে এই ছুরি দিয়ে মেরে ফেলবো তোকে, বুঝেছিস? যা। কি হলো, মুখটা এরকম হয়েছে কেন? সত্যি কথা বলবো, মা যখন ওই টাকার পুটলিটা দেখালো আজকে আর বলল যে বেরিয়ে যেতে চায় সে নিয়ে যেতে পারে, এক মুহূর্তের জন্য তো আমার মনে ইচ্ছে জেগেছিল ওই টাকাগুলোকে দেখে। বিজয়, আমরা টাকা পয়সা নিয়ে বেরিয়ে যাই, আমরা নিজেদের একটা বাড়ি বানাবো। তোমার মাথা ঠিক আছে তো? আমরা মায়ের থেকে আলাদা কিভাবে হব? অন্য একটা বাড়ি বানানো সহজ কাজ হবে না। তোমার কি সত্যি মনে হয় যে আমার টাকার পুটলিটা নেওয়া উচিত ছিল? কেন উচিত হবে না? আমার তোমার উপরে বিশ্বাস আছে, তোমার কাছে তো বুদ্ধিও আছে। আর আমি খুব ভালো করেই জানি তোমার আর তোমার ভাইয়ের মধ্যে অনেক পার্থক্য। মনোজদার কাছে শুধু শক্তিই আছে, কিন্তু তোমার কাছে শক্তি আর বুদ্ধি দুটোই আছে। যা কিছু লুটপাট হবে সেগুলো সবকিছু আমাদেরই হবে, আর কারণ নয়। তুমি না ঠিকই বলছো। আরে মনোজ দাদা সবসময় মায়ের কথাই শোনে। মা যেখানে বলে সেখানে শুধু গেলেই হয় না, কি করে যেতে হবে, কি করে ওখানে লুটপাট করতে হবে, আর বেঁচে কি করে ফিরে আসতে হবে, সব তো আমি ঠিক করি, তাই না? আর রইল ওই লুটের টাকার। মা যেভাবে আমার ছোট্ট ইচ্ছাটাকে অগ্রাহ্য করলো, সেটা কিন্তু সত্যি আমার ভালো লাগেনি। একটা কথা বলবো, তুমি যে বললে না আলাদা হওয়ার কথা, আমারও না সেটাই মনে। আসছি মা। চলো, আমাকে এখন যেতে হবে, পরে এই ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? তাড়াতাড়ি আসবে আর খালি হাতে আসবে না কিন্তু। আসছি। কে এলো এত রাতে?
আপনারা কে? বাঁচাও! বাঁচাও! বাবা 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 কি হলো? কিশোর, এই চুপ। কারা তোমরা? কিশোর, কি হয়েছে? আরে তোমরা কারা? কি বৌমা, চাই তোমাদের? যাও ওদিকে যা। ছাড়ো। যাবি? চুপ, একদম চুপ। এই বস চুপ করে। যা চাই সব নিয়ে নাও, আমাদের ছেড়ে দাও, কিন্তু ভগবানের দোহাই আমাদের ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। বিজয়, ভেতরে গিয়ে চেক কর। ওই, ফোন করছিস? হ্যাঁ, পুলিশকে ফোন করছিস? এই, একদম চুপ, আওয়াজ করবি না। দাদা, টাকা তো পেয়ে গেছি, এবার এসেই যখন পড়েছি একটু মজাটাও করে নি। ঠিক বলেছিস। ছেড়ে দাও আমাদের, তোমরা তো সবকিছু পেয়ে গেছো, এবার ছেড়ে দাও আমাদের। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েকে। চল চল। আগের বারের থেকে অনেক বেশি সময় নিচ্ছে ওরা। কোথাও ফেসে যায়নি তো ওরা আবার? এই রক্ত, কতবার বলে দিয়েছি প্রয়োজন না পড়লে কাউকে কখনো খুন করবি না। মা পুলিশকে ফোন করছিল ওই বুড়োটা, কি করব, মারতে হলো। ওরা অকারণে চিৎকার করছিল। এক কাজ কর, তোরা স্নান করতে যা, তোদের গা থেকে রক্তের গন্ধ বেরোচ্ছে, যা স্নানে যা। বেশ ভালোই জিনিসপত্র এনেছে দেখছি ওরা। আমি তো খোঁজ লাগিয়েছিলাম যে বড়লোক বাড়ি। আমি তো গেছিলাম চুড়ি বিক্রি করতে, দেখলে আমি খুঁজে বার করে। ব্যাস, এই আমি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আয়। এখানে আমরা আছি আর আমরাই থাকবো। স্বার্থপরের জায়গা নেই এই বাড়িতে। ঠিক আছে মা। এই চুড়িটা আমি নিয়ে নিচ্ছি। কত বছর আছো এই বাড়িতে আমাদের সঙ্গে? এই গয়নার উপর আমাদের অধিকার নেই, সেটা তুমি জানো না? কাল যদি কিছু হয়, এখানে যদি পুলিশ আসে, তাহলে এই চুরিটাই তোমার হাতকড়া হয়ে যাবে। আর সোনি, তুই এই বাড়িতে নতুন, তোরও এই বিষয় জেনে রাখা উচিত। আর কখনো বলবো না আমি, বুঝেছো তোমরা? হ্যাঁ মা। সব দলেরই একজন সর্দার থাকে, তারই বিবেচনা আর নীতিবোধে সেই দল সহজে সুন্দরভাবে নিজেদের কাজ করতে পারে আর পুলিশের নজর থেকেও বাঁচতে পারে। কিন্তু ওই সর্দারের নিয়মকানুনে, ওই দল চালানোর পরিকল্পনায় দলের সবাই যে খুশি থাকে এমনটা কিন্তু হয় না। নমস্কার, আমি হলাম সুধা চন্দ্রন আর আপনি দেখছেন ক্রাইম অ্যালার্ট। তাহলে এই হলো এই দলের কার্যপ্রণালী, তাদের কাজ করার পদ্ধতি। এই দলের একটি ব্যক্তি কোনো একটা অজুহাতে কারো বাড়িতে প্রবেশ করে, তাদের সঙ্গে পরিচয় বাড়ায় আর আস্তে আস্তে প্রত্যেকের বিশ্বাস জিতে নেয়। আর আমরা সেটা জানতেও পারি না। আর এরা সবাই ধীরে ধীরে পুরো বাড়ির প্ল্যান নিজের মাথায় বসিয়ে নেয়, যাতে যখন ডাকাতি করবে ওদের যেন বেশি সময় না লাগে আর তাড়াহুড়োতে কোনো দামি জিনিস যেন ফেলে রেখে না যায়। এরকম মানুষদের চিনবেন কি করে? ইন্সপেক্টর সুরিন্দার প্রতিজ্ঞা করেছিলেন যে এই দলের পর্দা ফাঁস করে ওদের ধরেই ফেলবেন। তবে কি উনি এটা করতে পারবেন? আসুন দেখা যাক।
বেচারি, একটা চুড়িও দিল না মা ওকে। এতগুলো গয়না ছিল, ওখান থেকে একটা হার আমিও পেতাম কি ভালো হতো। কিন্তু যা বকা খেলো ও, আমার আর সাহসী হলো না কিছু বলার। মায়ের সামনে কে আর কি বলবে, করতে তো ওটাই হয় যেটা মা বলে। তাছাড়া বিজয়, তোমার উপর না খুব মায়া হয়। তোমার মধ্যে এত গুণ, কিন্তু তাও করতে ওটাই হয় যেটা মা বলে। বলতে কি চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? নিজের মনের কথাটা মুখে আনার আগে ভালো করে ভেবো, না হলে জোর জবরদস্তি কোনো না কোনো ভাবে তোমার মুখটা বন্ধ করতে হবে। টাটা। এটা কিভাবে? লুটপাটের জিনিস তো মায়ের কাছে থাকে। আরে সব জিনিস থরি দিয়েছি নাকি? যখন আমি ওই বুড়িটাকে মারলাম তখন আমি লুকিয়ে গয়নাটা বের করে নিয়েছি। এটা লুকিয়ে রাখো, বাড়িতে যেন কেউ জানতে না পারে। সবার সামনে না হয়, রুমের মধ্যে তো পড়তে পারি। আমাদের বৌমা সোনির আত্মীয়, আগে ওর বাবা স্ত্রীর ভাইয়ের ছোট ভাই। অনেক দূর সম্পর্কের আত্মীয়। হ্যাঁ ঠিক, কিন্তু আমি ওকে ব্যাস, দূরের আত্মীয় যখন, তাহলে দূরত্বটাও বজায় রাখো। দেখুন, আপনি আমার ওপর পুরো ভরসা করতে পারেন। এখন সোনি আপনার কথা বলেছে যখন, বিশ্বাস তো করতেই হবে। আপনি চিন্তা করবেন না, আমি কাউকে এ ব্যাপারে কিচ্ছু বলবো না। একবার বলে তো দেখো, তারপর আর বলার মুখটাও থাকবে না। না না, আমি বলছি আগে আপনার লাভ, তারপর আমার লাভ। ব্যাস একবার সুযোগ তো দিন। ঠিক আছে, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, কিন্তু আমাকে অভিযোগ করার একটা সুযোগও দিও না। এর আগে যে লোকটা ছিল, ওর বিষয়ে সোনি নিশ্চয়ই বলেছে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, ও আমাকে সবকিছু বলেছে। আপনাকে সন্দেহের সুযোগই দেব না আমি। যাও ওপরে গিয়ে চেক করো, আর তুমি নিচেটা দেখো। এরা মানুষ না পশু? এটা ৮ নম্বর বাড়ি, যে বাড়িতে এরা লুট করেছে, সেই সঙ্গে খুনও করেছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার না, এরা এক একটা করে কিভাবে নৃশংস খুন করেছে, আর মানুষেরা একে চিনতেও পারছে না। তার কারণ ওদের যেমন দেখতে, সেরকম মানুষ ওরা নয়। ওদের আসল রূপটা বাস্তবে কেউ চিনতে পারে না। আর যদি কখনো কেউ ওদের চিনতে পেরেও যায়, তাহলে ওদের ধরিয়ে দেওয়ার জন্য সে বেঁচে থাকবে না। এই সমাজে মনুষ্যত্বের মুখোশ পরে ওরা সবার সামনে ঘুরে বেড়ায়। যারা এদের চেনে তারা এদের আসল রূপটা চেনে না। সবার মাঝখানে একেবারে সাধারণ সেজে সবার মাঝে ঘুরে বেড়ায়। আরে বৌদি, কেমন আছেন? সবাই ভালো তো? আমার আবার কি হবে, আমার 2 ছেলে আছে, 2 বৌমা আছে, সবাই আমার খেয়াল রাখে। এরা যে কেউ হতে পারে, হয়তো তোমার আশেপাশেই থাকে, কিন্তু ঘুণাক্ষরেও তুমি সেটা জানতে পারো না। দুধের সাথে যেমন জল মিশে যায়, তেমনি এরা সাধারণ লোকের সঙ্গে একেবারে মিশে যায়। কালকে পুজোতে আপনি আসবেন তো? এমনটা কখনো হয়েছে যে আমি আসিনি? আর মায়ের আশীর্বাদ না পেলে তো আমি শান্তিও পাবো না। আসতে তো হতোই। আর এই সাদামাটা মানুষগুলোর মধ্যে থেকেই ওরা ওদের শিকারকে খুঁজে নেয়, অথচ কেউ জানতেও পারে না। কেমন আছেন? ভালো। আপনার জানাশোনা কোনো কাজের মেয়ে আছে? কেন, আপনার চাই? আরে আমার কথা এরকম কপাল। আরে ওইদিকে একটা বড় বাড়ি আছে না, ওখানে একটি নতুন পরিবার এসেছে, ওদের জন্য বলছিলাম। আচ্ছা, ওটা বিক্রি হয়ে গেছে? তা তো জানি না। নিশ্চয়ই অনেক টাকা আছে, সেই জন্য এই বাড়িটা কিনেছে। আর এই সব তো আমি জানি না। এত বড় লোকেদের বড় বড় ব্যাপার, চাকর বাকর খুঁজছেন। যদি এবারেরটা ছেড়েও দিই,
তাহলেও গত 7 বারের মধ্যে একটা জিনিস কমন, এরা খুনিকে সহজেই বাড়িতে ঢুকতে দিয়েছে। ঠিক যেন যে খুনি তার সাথে বাড়ির চেনা জানা আছে। আর আগের 7টা কেসে ফোর্স এন্ট্রির যেমন কোনো মার্কস নেই, ঠিক তেমনই জানলা দিয়ে ঢোকারও কোনো প্রমাণ নেই। তার মানে হলো এটা যে খুনিকে বাড়ির সবাই খুব ভালোভাবেই চিনত। সে লুটপাট করলো, তারপর সবাইকে খুন করে দিল। বিশ্বাস অর্জন করে নিয়ে বিশ্বাসঘাতকতা করা এদের পেশা। আর এই দলে শুধু পুরুষরাই নেই, কিন্তু কুত্তা মেয়েরাও জড়িয়ে রয়েছে, কারণ ছেলেদের সবাই সহজে বিশ্বাস করে না। মা, একটা ভালো খবর আছে। ওর 2জন ভাই আছে, তারা দুঃসম্পর্কের, ওরাও এরকম ছোটখাটো কাজ করে থাকে। মা, আমাদের টিমটাকে একটু বড় করি না, কারণ এই পৃথিবীতে বড় লোকের অভাব নেই। আর আমাদের কখনোই লুটপাট করার জন্য দুবার ভাবতে হবে না। ওরা 2জনে যুক্ত হতে পারে আমাদের সাথে। মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি ফোন করলে ও কালকেই চলে আসবে। সোনি বৌমা, তুই একটু ঠান্ডা জল খা, না হলে একটু ঠান্ডা জলে স্নান কর। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে গেলেই অনেক ভুল হয়ে যায়। কত টাকা আছে মা? আস্তে, বিশ্বাস নেই আমার উপর? হ্যাঁ, বিশ্বাস নেই আমার উপর? ডাকাতদের একে অপরের উপর বিশ্বাসী একসাথে রাখে, আর এখানে তো আমাদের রক্তের সম্পর্ক। চাবি দেওয়া পুতুল হয়ে যাস না। এখানে আজ পর্যন্ত যা হয়ে এসেছে তাই হবে। হ্যাঁ স্যার। স্যার, আমি যখনই কোনো আপডেট পাবো আপনাকে তখনই ফোন করব। জয় হিন্দ স্যার। স্যার, হ্যাঁ, এই হলো গুপ্তা। পোস্টমর্টম রিপোর্ট। এরা শুধুমাত্র লুটেরা আর খুনিই নয়, এরা রেপিস্টও। গুপ্তা যদি এদের কাছে পৌঁছতে চাই, তাহলে এরা পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগেই আমাদের পদক্ষেপ নিয়ে নিতে হবে, তবেই আমরা এদের কাছে পৌঁছতে পারবো। এই সমস্ত ঘটনা এই ডিস্ট্রিক্টেই ঘটেছে, মানে 100 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। আর আমার পুরো বিশ্বাস আছে যে এদের পরবর্তী টার্গেট এই রেডিয়াসের মধ্যে হবে। এক কাজ করো, আশেপাশের সমস্ত পুলিশ স্টেশনে ইনফর্ম করে দাও, সমস্ত রাস্তায়, সমস্ত অলিগলিতে চেকিং যেন জারি থাকে। কাউকে সাসপিশিয়াস মনে হলে তাকে থামাও, জিজ্ঞাসাবাদ করো, যতক্ষণ না সদুত্তর পাওয়া যাচ্ছে। ইয়েস স্যার। ওরা নতুন করে কিছু করার আগে ধরতেই হবে। মা কথায় কথায় সবাইকে তো ছোট কেন করেন? উনি এমন ভাব করেন যেন সবকিছু উনিই করছেন, আমরা তো কিছুই করি না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আজ তো তুমি টাকাতে শুধু হাতই দিয়েছিলে, তাও এটা দেখার জন্য যে কত আছে। এমন কি আকাশ ভেঙে পড়লো? ওই টাকাতে তো আমাদেরও অধিকার আছে। জানি না, সবসময় লুটপাটের টাকাগুলো নিজের কাছে রেখে দেয়, আর ভেতরে গিয়ে কোথায় লুকিয়ে দেয় জানতেই পারি না। আমি আজ পর্যন্ত জানতে পারলাম না ভেতরে কোথায় রাখে, আর ওই টাকা গয়না দিয়ে কি করেন উনি। আমরাও জানতে চাই, আমাদেরও তো জানার অধিকার আছে, তাই না? আমরাও তো লুটপাটের সঙ্গ দিই। আজ তোমার উপর যেভাবে গর্জে উঠলো না, আমার একদম ভালো লাগেনি। চাবি দেওয়া পুতুল? আমি কি তোমাকে না চাই পুতুলের মতন? তোমার কি নিজস্ব বুদ্ধি নেই? তোমার কি কোনো ইচ্ছে নেই? আর তুমি যদি না করো, মা আর মনোজদা লুটপাটের কথা ভাবতেও পারবে না। তুমি একদম ঠিক কথা বলছো। আমি ছেলে হই ওনার, চাকরু বানিয়ে রেখে দিয়েছে। যতক্ষণ দরকার ততক্ষণ দেখবে, না হলে একটা কোনায় ফেলে দেবে। আর সহ্য করতে পারছি না। মনে হচ্ছে আমাদের সময় এসে গেছে একটা টিম তৈরি করার। তুমি শুধু তোমার এই 2জন ভাইকে ফোন করো, আর তারপর তাদেরকে আমাদের টিমে যুক্ত করে অনেক টাকা ইনকাম করব। তারপর মায়ের সাথে কথা বলে এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে? কিন্তু আমরা খালি হাতে যাব না। অনেক কষ্ট করেছো তুমি, আর অনেক অপমানও। সেই জন্য আমরা আমাদের ভাগের টাকাটা নিয়েই যাব। আরে মা দেবে না। তাহলে নিয়ে নেব। যেই সুযোগ পাবো পুরো বাড়িতে খুঁজবো, আর ওই জায়গার খোঁজও পেয়ে যাব যেখানে সব গয়না আছে। বাজারে বিক্রি হওয়া মুখোশ চিনে নেওয়াটা খুব সহজ ব্যাপার, কিন্তু মানুষের প্রবৃত্তি, মানুষের ভাবনা দিয়ে বানানো মুখোশকে চিনতে পারা কঠিন। প্রশ্ন হলো এটাই যে এই ধরনের মানুষকে চেনা যাবে কি করে, আর কি করে ওদের থেকে নিজেদের সুরক্ষিত রাখবেন? সুহাসিনী, স্বরা, কিশোর আর ওদের বয়স্ক মা অসাবধানতার জন্য নিজেদের প্রাণ দিয়ে দিল, কিন্তু আপনি আর আমি এদের থেকে বাঁচব কি করে? আজকাল অনেক জায়গাতে, বিভিন্ন সোসাইটিতে বাড়ির কাজ করার লোকেদের পরিচয়পত্র আর তাদের ফটোও চায়।
যার একটা কপি সোসাইটির অফিসে থাকে আর দ্বিতীয়টা লোকাল পুলিশ স্টেশনে জমা করে দেওয়া হয়। এমনটা করলে আপনার বাড়িতে যদি কোনো দুর্ঘটনা ঘটে আর বাড়িতে কাজ করার লোকই উধাও হয়ে যায়, তাহলে তাকে খোঁজা এবং ধরা সহজ হয়ে পড়ে। এই দুমুখ মানুষগুলো আপনার মুখের সামনে যতই মিথ্যে বলুক না কেন, কিন্তু ওদের নির্বাক ছবিগুলো শুধুমাত্র সত্যিই বলে। নমস্কার ম্যাডাম। ম্যাডাম, আপনার বাড়ির কাজ করার লোকের দরকার ছিল না? আমাদের পাড়ায় এক কাকিমা আছে, সে আমাকে বলল। হ্যাঁ হ্যাঁ, আমি কাজের মেয়ে খুঁজছিলাম। ভালো হয়েছে তুমি এসেছো, আমি একটু বিশ্রাম করতে পারবো। হ্যাঁ 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 ম্যাডাম, এবার আমি চলে এসেছি না, আমি আপনার পুরো ঘর পরিষ্কার করে দেব। কি? আমি বলতে চাইছিলাম দিনে 2 বার ঘর আমি পরিষ্কার করে দেব। এটা তুমি ভালো বলেছো। চলো পুরো বাড়িটা দেখাই আর বাড়ির কাজও বোঝাই। আর আমার শাশুড়ি আছেন, একটু নোংরা দেখলে বাড়ি একদম মাথায় তোলেন। এই কথাটা ভালো করে মনে রাখবে। মা দেখুন, কাজের মেয়ে এসেছে। নমস্কার ম্যাডাম। নমস্কার। দেখ মেয়ে, পুরো বাড়িটা ভালো করে দেখে নে, ঠিক আছে? খুব ভালো করে কাজ করবি। এতটুকু নোংরা আমি দেখতে চাই না এই বাড়িতে। আর 3 দিন পরে আমার নাতি আসছে বাড়িতে। হ্যাঁ ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পুরো বাড়ি পরিষ্কার ঠিকঠাক ভাবে করে দেব। ঠিক আছে। এই বাড়িতে শুধু আপনারা দুজনই থাকেন? কেন? রান্না বান্না কজনের জন্য করব তাই জিজ্ঞাসা করছিলাম। তেমন কিছু না ম্যাডাম। আর তাছাড়াও এত বড় বাড়িতে আপনারা দুজন একা মহিলা, কিছুটা তো ভয় লাগেই নিশ্চয়ই। না না, আমার শাশুড়ি আছেন, আমার বৌমা আছে, আর আমার ছেলেও 3 দিন পরে আসছে। হ্যাঁ হ্যাঁ, ঘর ভরাভর্তি থাকলে তবেই তো ভালো লাগে। দেখো, আমি তোমাকে বাড়ির কাজ বুঝিয়ে দিই আর সব কিছু দেখিয়ে দিই। কবে থেকে কাজ শুরু করবে সেটা বলো। এখনই শুরু করে দেব। কোথা থেকে শুরু চলো করব? চলো বলে দিচ্ছি। ম্যাডাম, সব কাজ হয়ে গেছে, আমি কালকে সকালে আসব। আরে কমলা শোনো, তুমি ঘরদোর তো খুব ভালো করে পরিষ্কার করো। ম্যাডাম, এটা তো আমার কাজ। যদি কাজের সাথে বেইমানি করি তাহলে পরের দিন আমাকে খালি পেটে শুতে হবে। আরে না না, খালি পেটে কেন শোবে তুমি? তুমি একা না, তোমার বাড়িতে কেউ আছে। একা হতাম তাহলে ভালোই হতো, কিন্তু বাড়িতে একটা ছোট ছেলে আছে, ওর জন্যই আমাকে সারাদিন কাজ করতে হয়। ম্যাডাম, সত্যি বলতে আমি একটা স্বপ্ন দেখেছি। আমার ছেলেকে বড় করে পড়াশোনা শিখিয়ে অনেক বড় অফিসার বানাতে চাই। স্বপ্ন যখন দেখেছি সেটা তো পূরণ করতেই হবে, তাই না? তোমার স্বপ্ন নিশ্চয়ই পূর্ণ হবে। 1 মিনিট দাঁড়াও। এই নাও চকলেট আর মিষ্টি, তোমার ছেলের জন্য। আরে ম্যাডাম, আমার জন্য তো সময়ের আগেই দীপাবলি চলে আসলো। ওই কি যেন বলে ইংরেজিতে, থ্যাংকু। আমি কালকে সকালে আসবো। ঠিক আছে, যাও। তিন দিন আছে আমাদের হাতে ওই বাংলোটাতে ডাকাতি করার জন্য, কারণ মা 3 দিন পরে ওই বুড়ির ছেলে বাড়িতে ফিরে আসবে। একবার যদি ও বাড়িতে চলে আসে না, তাহলে কাজটা মুশকিল হবে আর বিপদও বাড়বে। আমি সব কিছু দেখে নিয়েছি, আলমারি কোথায় আর কোন ঘরে আছে, আর এটাও দেখে নিয়েছি বাংলোতে এমন কি দামি জিনিস আছে যেটা আমাদের কাজে লাগবে। একটা বুড়ি আছে, ওনার কাছে সবকিছু চাবি আছে, উনি চাবিগুলো কোমরের মধ্যে গুজিয়ে রাখে। প্রতিবন্ধী, কিন্তু সবাই ওনার কথাই শোনে।
কাল আরও একবার ওই বাড়িতে নজর রাখিস, সব দেখবি কোথায় কি আছে। মা, আবার দেখতে যাওয়ার কি দরকার? ব্যাস, আমি বলেছি যখন নজর রাখতে মানে নজর রাখবি। চুরি করার আগে জায়গা, লোক, জিনিসপত্র এই সব কিছু জেনে রাখলে না, তাহলে চুরি করাটা অনেক সহজ হয়ে যায়। প্রাণ দিতে হয় না তাহলে, বাড়ির লোকেদেরও আর আমাদেরও। আর একটা কথা, আমরা কালই ওই বাড়িতে ডাকাতি করব। ম্যাডাম, ম্যাডাম সব কাজ করে দিয়েছি, আর কিছু কাজ আছে? আরে, তুমি 3 দিনের কাজ 2 দিনে করে ফেললে? এটা আবার কেমন বড় ব্যাপার? কাজ করাই তো আমার কাজ। এত বড় বাড়ি আপনাদের, আর কিছু কাজ আছে নাকি বলে দিন, আমি সব কাজ তুড়ি দিয়ে করে দেব। আমি আমার ছেলের জন্য খুব পরিশ্রম করব। আরে বাহ, দাঁড়াও, কয়েকটা জিনিস আনি, সেগুলোও পরিষ্কার করে দাও। এই নাও রূপোর বাসন, কালো হয়ে গেছে, একটু পরিষ্কার করে দাও। ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, এগুলোকে এমন ভাবে ঘষবো না, আপনি একদম খুশি হয়ে যাবেন। মা, আমি একটু বেরোচ্ছি, আর এই চাবিটা টেবিলেই রাখলাম। আমার চাবিটা আমার কাছেই আছে। এত হাসছিস কেন? মা, আমি আপনার জন্য এমন একটা জিনিস এনেছি না, আপনি দেখে খুশি হয়ে যাবেন। কি হয়েছে আগে সেটা বলতো। খুশি হব কি হব না সেটা আমি ঠিক করব। এই দেখুন, এটা হলো বাংলোর চাবি। এবার আমরা বাংলোতে ঢুকে নিজেদের কাজ করে ঠিক বেরিয়ে চলে আসতে পারবো। এটা ভালো কাজ করেছিস তুই। বাড়ির চাবি তো আছে, কিন্তু ভেতর থেকে যদি দরজা বন্ধ থাকে? তাহলে আর কি, ওদের প্রাণ দিতে হবে সেই সময়। কিচ্ছু হবে না। মনোজ, বিজয়, এইবার যেন কোনো ভুল না হয়। আমি পুজো পাঠ শুনতে যাব আর তাড়াতাড়ি ফিরে আসব। আমিও তোমাদের সাথে যাব, কারণ আমি জানি ঘরের কোন দামি জিনিস কোন জায়গায় আছে। আমি সাথে আসলেই তোমাদের চুরি করতে বেশি সুবিধা হবে। পঙ্কজ আর ছোট এখানে আসার জন্য বেরিয়ে গেছে, আর আমি ওদের বলেও দিয়েছি যখন এখানে পৌঁছে যাবে তখনই আমাকে একটা ফোন করতে। আর এমনিতেও আজ আমাদের শেষ লুট এটা, আমরা চলে যাব এখান থেকে। আমি কোনো একটা বাহানা করে বাড়িতেই থেকে যাব, আর মা যখন পুজোর জন্য বাইরে যাবে আমি বাড়িতে সেই জায়গাটাও খুঁজে নেব। এত রাতে আবার কে এলো? সারপ্রাইজ! রোহিত, আচ্ছা বলতো, কাল আসার কথা ছিল তো? মা, একেই তো সারপ্রাইজ বলে। কাজ শেষ হয়ে গেছিল, আমি ভেবেছিলাম তোমাদের সবাইকে বাড়িতে এসে সারপ্রাইজ দিয়ে দিই। বৌমা, রোহিত এসেছে। রোহিত, আমি জানতাম তুমি আমাকে সারপ্রাইজ দেবে। কিন্তু এরকম সারপ্রাইজ দেবো তুমি তো ভাবোনি, তাই না? কন্ট্রোল রুমকে বলো এই মেসেজ ব্রডকাস্ট করতে। 4 হুইলার হোক, 2 হুইলার হোক, সাইকেল আরোহী হোক বা হেঁটে কেউ যাক, কাউকে যেন এমনি যেতে না দেওয়া হয়। সবাইকে জিজ্ঞাসাবাদ করো আর সব ইনফরমেশন নাও। কাউকে একটুও সন্দেহ হলে সাইড করো। অনেক হয়ে গেছে গুপ্তা, আগামী 48 ঘন্টার মধ্যে এদের যেভাবে হোক গারদের মধ্যে পড়তেই হবে। এরা তো দেখছি আমাদের ধৈর্যের বাঁধ এবার ভেঙে দেবে, কিন্তু আর নয়। যাও। হ্যাঁ স্যার। শাহু, ওরা কারা? জানি না স্যার। নিয়ে এসো এদিকে। দরজাটা বন্ধ করো। ওটা ওই বুড়িটার ঘর। সিন্ধুক ওই বুড়িটার ঘরেই আছে। ওটা ওনার মেয়ের ঘর, আর ওটা ওনার ছেলের বউয়ের।
দাদা আমি ওপর থেকে শুরু করছি, বৌদি তুমি এদিকটা নজর রাখবে। হ্যাঁ যাও তুমি। চল, চলো চলো। রাত 3টের সময় কোথায় যাচ্ছ? নেশা করতে যাচ্ছ? না স্যার, সত্যি বলছি স্যার। তাহলে কি মেয়ে ঘটিত ব্যাপার? না, না, হ্যাঁ? না। তাহলে কোথায় যাচ্ছ? স্যার স্যার আসলে হ্যাঁ, ওখানে একটা দুঃসম্পর্কের আত্মীয় রয়েছে, ওখানেই যাচ্ছি। ওখানেই ডেকেছে আমাদেরকে। দুঃসম্পর্কের আত্মীয়? হ্যাঁ এই এত রাতে 3টের সময় তাদের বাড়ি সব ভালো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার, সব ঠিক আছে স্যার। যদি সব ঠিকই থেকে থাকে তাহলে রাত 3টের সময় আত্মীয়ের বাড়ি যাচ্ছ কেন? বিজনেস স্যার, বিজনেস। হ্যাঁ বিজনেস বিজনেস। এদের দুজনকে সাইডে নিয়ে চলো। এই চল চল, আরে চল না। স্যার আসলে ওই বিজনেসের দরকার ছিল না স্যার। আচ্ছা, তার মানে তোমরা দুজন এদের বিজনেসটা বড় করতে চাইছিলে? না 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 স্যার, ওই বিজনেস বড় হলে অনেক অনেক লোক চাই না স্যার। স্যার ওরা কাজের জন্য ডেকেছিল স্যার। কিসের বিজনেস করে তোদের ওই দূর সম্পর্কের আত্মীয়? আরে বল না। স্যার বলছি তো। বল। কোথায় থাকে সেটা জানিস না সেটাও জানিস না? ও জানে। খেয়াল রেখো, আমরা গিয়ে ওপরটা দেখছি। চল 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 বিজয়, চল চলো। তাড়াতাড়ি কর। আরে কে তোমরা? তোমরা কে? বৌমা, রোহিত। আরে এখানে তো নেই। দাদা হ্যাঁ? চাবি পেয়ে গেছি। গুপ্তা, একটা প্রবাদ আছে, একজন মানুষের কাছে প্রশ্নের উত্তর তখনই শেষ হয়ে যায় যখন তার মিথ্যে বলা শেষ হয়ে যায় অথবা তার দম ফুরিয়ে যায়। ধর এদের। তার মানে এদের দম ফুরিয়ে যায়নি, এরা আর মিথ্যে বানাতে পারছে না। পুরো বাড়িটাই খুঁজলাম, এইটুখানি বাড়ির মধ্যে এত চুরির গয়না, মা লুকিয়ে রাখলোটা কোথায়? চুরি করবি? দেখাচ্ছি মজা। এই চল তো দেখি, চল। চুরি করতে এসেছিলি? ছাড়ো আমাকে, আমি কিচ্ছু যে করিনি। পাত্রে ছাড়ো। খাস সেটাতেই ফুটো ছাড়ো, করিস? আমি কিচ্ছু করিনি। করিসনি? এই ছাড়ো কে, ছাড়ো কে। যদি বাঁচতে চাস তো ছেড়ে দে ওকে। একে তো এবার আমি পুলিশের হাতেই তুলে দেবো। শ্রুতি, পুলিশকে ফোন করো। ওই পুলিশকে ফোন করার আগে না তোর প্রত্যেকটা আঙুল কেটে ফেলবো, আর তারপর তোর গলা। এরা সত্যি কথা বলছে, যদি আমাকে না ছাড়ো না তাহলে তোমাদের গলা কেটে দেবে। যেটা আমরা করব সেটা আমাদের চুপচাপ করতে দাও। ছাড়ো। কেন তোমরা এরকম করছো আমাদের সাথে? চুপ। রোহিত, রোহিত! এ কে? তুমি তো বলেছিলে এই বাড়িতে 3জন মহিলা থাকে, এ কোথা থেকে এলো? আরে আমি কি করে জানবো? এই মেয়েটা চিল্লে রোহিত বলল। ওর তো 3 দিন পরে আসার কথা ছিল, আজকে কি করে চলে আসলো? দাঁড়াও এখানে। এই নাও, এর মধ্যে সবকিছু আছে, ওই লকার থেকে বের করেছি আমি। ঠিক আছে, যাও এখন। এবার একে। আমি আবার জিজ্ঞেস করছি, কে তোদের ওই দূর সম্পর্কের আত্মীয়, আর তোরা দুজন ওদের সাথে কি করতে চাইছিলি? কিছু না, কিছু না আগে স্যার। বল। জানি না স্যার, যেতে দিন আমাকে। মনে হচ্ছে তোরা সহজে মানবি না।
স্যার সত্যিই মা এখানে লুকিয়ে রেখেছে? বাকিরা সব কোথায়? মনোজ, বিজয় কোথায়? আমি জানি না স্যার, আমি কিছু করিনি। আমি বলেছি কিছু করেছিস? মনোজ আর বিজয়, এদের মধ্যে কে তোর স্বামী? বিজয়। তার মানে তুই হলি ছোটু আর পাপ্পুর দূর সম্পর্কের বোন। গুপ্তা। হ্যাঁ স্যার। এই যে একটু আগে তুই বললি তুই কিচ্ছু করিসনি, এই কথাটা হজম হলো না আমার। বাড়ির অন্য লোকেরা এখানে নেই, তার মানে নিশ্চয়ই কোথাও লুটপাট করতে গেছে ওরা। যাদব, দরজাটা বন্ধ করো, আজ সবাইকে একসাথে ধরবো। শুনুন স্যার, আমি কিছু করিনি। যদি তুই কিছু না করে থাকিস তুই বেঁচে যাবি, আর যদি কিছু করে থাকিস আমি তোকে বাঁচতে দেব না। এমনিতে তোর ওই ছোটু আর পাপ্পু খুবই দুর্বল দেখলাম, সবকিছু বলে দিয়েছে আমায়। না স্যার, এইগুলো আমার নয়। এগুলো তোর নয়? এই জিনিসগুলো চিৎকার করে তোর সত্যিটা বলে দিচ্ছে। চুপচাপ যা, কোনোভাবে যেন বুঝতে না পারে। জাগিয়ে দরজাটা খোল। গুপ্তা, যাদব, পজিশন নাও, যা। স্যার কি করছেন? স্যার ছেড়ে দিন স্যার। চুপ করে বসে। স্যার 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 কিছু করিনি স্যার। স্যার কিছু করিনি আমরা, কিছু করিনি স্যার। তোরা কি ভেবেছিলি এইসব করে তোরা বেঁচে যাবি, আমাদের চোখে ধুলো দিবি, আর কেউ কিছু জানতেও পারবে না? হ্যাঁ, কিছু করিনি স্যার। কি এটা? তোরা সব হাতে নাতে ধরা পড়েছিস, খেলা শেষ তোদের। আসুন আসুন, আপনারই অপেক্ষা ছিলাম। গুপ্তা, এতক্ষণে টিমটা পুরো হলো। আসুন। ইন্সপেক্টর স্যার, আমার ছেলেরা নির্দোষ, ওরা কিচ্ছু করেনি, যা করার আমি করেছি। আমার ছেলেরা আর ওদের দুই বউ এর সাথে যুক্ত নয়, ওদেরকে আপনি ছেড়ে দিন, ওদেরকে ছেড়ে দিন স্যার। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, এই দুটো শব্দ তুমি আর তোমার ছেলেরা বহুবার শুনেছ, তাই না? তুমি ছেড়েছিলে তাদের? ছাড়োনি তো, তাহলে আমি ছাড়বো কেন? তোমাদের সবার গল্পের ক্লাইম্যাক্স এবার জেলের গারদের পিছনেই শেষ হবে। নিয়ে চলো। বিশ্বাস জয় করা এই দলের সবথেকে বড় হাতিয়ার ছিল। পুলিশ নিজের কাজ করে দেখিয়েছিল, বিজয় আর মনোজকে হাতে নাতে ধরে ফেলেছিল, কিন্তু ওদের দুজনের পিছনের মস্তিষ্ক ওদের মা আর ওদের স্ত্রীরা ছিল, যাদের উপর কেস চলছে। কিন্তু পুলিশ এটা বিশ্বাস করে যে ওরাও খুব তাড়াতাড়ি শাস্তি পাবে। এই কেসে বিজয় আর মনোজ আজীবন কারাবাসের শাস্তি পেয়েছিল। আমাদের এই কথাটা ভালো করে বুঝে শিখতে হবে। আমরা অনেক সময় অজানা লোকেদের বাড়িতে ঢুকতে দিই এবং কখনো কখনো তাদেরকে খুব বেশি বিশ্বাসও করে ফেলি, যার সুযোগ তারা নেয়। এরকম মানুষরা
হয় পরজীবীর মতো তোমার সঙ্গে আটকে ধীরে ধীরে তোমার রক্ত পান করে, না হলে জন্তুদের মতো একবারেই আপনার রক্তপাত ঘটায়। আমাদেরকে এরকম মানুষদের থেকে অ্যালার্ট থাকতে হবে। আমি সুধা চন্দ্রন আজকের এই কাহিনী থেকে বিদায় নিচ্ছি। আরও একবার দেখা হবে একটা সত্যি আর রোমহর্ষক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত মনে রাখুন, ক্রাইম থেকে বাঁচতে হলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।